সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে তোমাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু 16ই ডিসেম্বর চলে আসছে, আমাদের বিজয়ের মাস। আশা করি তোমরা সবাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করবে এবং বিজয় দিবসটি বিজয়ের সাথে বিজয়ের আনন্দে উদযাপন করবে। আজকে আমাদের 14তম লেকচার, আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি। আজকে বলেছিলাম যে তোমাদের আমি বোর্ডের প্রশ্ন দেখাবো কীরকম প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটা বোর্ডের প্রশ্ন। এখানে 4 ধরনের প্রশ্ন থাকবে, আগেই বলেছি। 10 নম্বরের পরীক্ষা, মানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে হচ্ছে কী ধরনের প্রশ্ন আসে সেটাই শুধু দেখানোর জন্য, তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি প্রশ্নটা নিয়ে আসছি, আর আমরা এটা আলোচনা করব। দেখো, যে প্রশ্নে বলা হয়েছে রাকিবকে তার শিক্ষক শিশু হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত 20 জন শিশুর বয়স এর তথ্য সংগ্রহ করতে বললেন। রাকিব যে তথ্য সংগ্রহ করলো তা নিম্নরূপ। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে দেওয়া আছে যে ধরো 5, 1, 2, 6, 7 এই বয়সের শিশুদের তথ্য সে সংগ্রহ করলো। এখন প্রথম প্রশ্ন, বিচ্ছিন্ন চলক কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাড়ির নম্বর কী ধরনের পরিমাপন স্কেল ব্যাখ্যা করো। প্রাপ্ত তথ্য হতে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে একটি আয়তলেখা অঙ্কন করো। কোন শ্রেণীর বয়সের শিশু বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সে সম্বন্ধে মন্তব্য করো। তাহলে প্রথমটি হচ্ছে বিচ্ছিন্ন চলক। হ্যাঁ, চলক আমরা কোন অধ্যায়ে পড়েছিলাম? প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায়ে, তোমাদের কি মনে আছে? চলক, তথ্য সমগ্র, নমুনা, ঠিক, এগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম। বাড়ির নম্বর কী ধরনের পরিমাপন স্কেল, এটাও আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম। তাহলে এইখানে একটা জিনিস তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো যে তোমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? কিন্তু এইখানে দেখো, প্রাপ্ত তথ্য থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এবং ঘ নাম্বারও এটা দ্বিতীয় অধ্যায়েরই প্রশ্ন। তাহলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে সব ধরনের প্রশ্নের আইডিয়া রাখতে হবে, যেন আমি প্রশ্নের উত্তর ঠিক সেভাবে করতে পারি। তার মানে তোমাকে প্রথম অধ্যায়ও পড়তে হবে খুব ভালো করে, দ্বিতীয় অধ্যায়ও খুব ভালো করে পড়তে হবে। এখন তুমি যদি দেখো যে দ্বিতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু এই যে প্রথম অধ্যায়ের যে চলক, তারপর তোমার তথ্য সমগ্র, তারপর নমুনা, এগুলো কিন্তু প্রথম অধ্যায়ে আছে, ঠিক আছে? তাহলে তোমাকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুটি খুব ভালো করে পড়তে হবে। যদি এমন হলো যে তুমি দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক পারো, ঠিক আছে, তাহলে দ্বিতীয় অধ্যায়ে শুধু অঙ্ক দিতে পারলে, কিন্তু উপরে যে তোমার 3 নম্বরের উত্তর, কতে 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে 2, হ্যাঁ, খতে 2 নম্বরের উত্তর, তাহলে এই 3 নম্বর উত্তর কিন্তু তুমি পাচ্ছ না। এই জন্য কখনো এরকম চিন্তা করবে না যে না আমি এটা বাদ দিয়ে এটা পড়বো। তাহলে তোমাকে সবগুলো অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। এখন আমরা দেখি যে এটা আসলে কিভাবে উত্তর করতে হয়। দেখো, এখানে 1 নম্বর উত্তর দেওয়া আছে যে চলক পৃথক পৃথক মান গ্রহণ করতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে। এটা আমরা আগেই জানি যে বিচ্ছিন্ন চলক হচ্ছে পৃথক পৃথক মান গ্রহণ করে। এবার বাড়ির নম্বর নামসূচক পরিমাপন স্কেল। এখন তোমার বাড়ির নম্বর কিন্তু একটা নম্বর, ঠিক, কিন্তু এটা দিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করলে কিছুই আসবে না, ঠিক আছে? এই জন্য এটা একটা বাড়ির নম্বরই শুধু। আমরা যদি প্রথম প্রশ্নের উত্তর দেখি, সেখানে ছিল চলক। তো চলক কাকে বলে সেটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি। দ্বিতীয় প্রশ্নে ছিল যে বাড়ির নম্বর নামসূচক পরিমাপন স্কেল। তাহলে নামসূচক পরিমাপন স্কেল দ্বারা আমরা সেটাই বুঝাই যে শুধুমাত্র
নাম শুধুমাত্র পরিচিতি দান করবে যেই পরিমাপন স্কেল দ্বারা, হ্যাঁ, শুধুমাত্র পরিচিতি দান করবে, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা যাবে না। এখন ধরো কোনো একটি নাম যদি বলি যে রহিম করিম, হ্যাঁ, কিংবা মোবাইল সেটের নম্বর যদি বলি, যেমন বিভিন্ন মডেলের নাম্বার দেওয়া থাকে, S1 V1, তারপর কি নাম দেওয়া থাকে, গ্যালাক্সি 4, হ্যাঁ, তা এগুলো কিন্তু নাম্বার আছে, কিন্তু এগুলো তারপরও একটা নাম হবে, কারণ হচ্ছে এই নাম্বার দ্বারা এই সেটের নামটা বোঝাচ্ছে। এটা কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করা যাবে না। এই ধরনের নামকেই আমরা বলবো যে কি, নামসূচক পরিমাপন স্কেল। হ্যাঁ, তাহলে বাড়ির নম্বরও ঠিক এরকমই একটি পরিমাপন স্কেল। তাহলে যদি আমরা এটা বিশ্লেষণ করি কিংবা যদি বলি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পরিমাপন স্কেলের সংজ্ঞাটা আগে দিতে হবে। হ্যাঁ, পরিমাপন স্কেলের সংজ্ঞা দিতে হবে নামসূচক পরিমাপন স্কেলের, তারপর তার বৈশিষ্ট্যগুলো বলে এখানে আলোকপাত করতে হবে। দেখো এখানে উত্তর দেয়া আছে। আমরা জানি যে পরিমাপন স্কেলের সাহায্যে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে প্রতীক বা সংখ্যা দ্বারা একটি বিশেষ পরিচিতি প্রদান করা হয়, তাকে নামসূচক পরিমাপন স্কেল বলে। যেহেতু বাড়ির নম্বর সংখ্যা দ্বারা একটি বিশেষ পরিচিতি প্রদান করা হয়, যার সাহায্যে বিভিন্ন বাড়ি পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সুবিধা হয়, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তাহলে এইখানে কিন্তু আমাদের 2 নম্বর থাকে। এবার 3 নম্বরে ছিল যে গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশনের তৈরি আমি তোমাদের ধাপে ধাপে দেখিয়েছিলাম। প্রথমে আমাদের কি করতে হবে, সেই তথ্য সারি থেকে আমাকে প্রথমেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে দেখো আমাদের পরিসর বের করতে হবে। তাহলে পরিসর বের করার সূত্র ছিল বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা এখানে 14 এবং ক্ষুদ্রতম সংখ্যা এখানে 13। এবার আমরা শ্রেণী ব্যবধান বের করব। শ্রেণী ব্যবধান বের করার সূত্র ছিল যে পরিসরকে 5 এবং 25 দ্বারা ভাগ করা। দেখো এখানে 25 দিয়ে ভাগ করার পর আমাদের কত উত্তর এসেছে। যদি আমরা 13কে 25 দিয়ে ভাগ করি 0.52। আবার যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন 2.6। তার মানে আমাদের শ্রেণী ব্যবধান নিতে হবে 0.52 থেকে 2.6 এর মধ্যে। তাহলে আমরা যদি 2 করে নেই, হ্যাঁ, 2 করে যদি নেই শ্রেণী ব্যবধান, সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা সুবিধাজনক হবে। তাহলে এখানে দেখো যে 1 থেকে, যেহেতু সর্বনিম্ন মান আমাদের 1, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 1, তাহলে আমরা 1 থেকে নেব, 0 নেওয়ার কোনো দরকার নেই। এখানে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 15। তাহলে এইখানে টালি চিহ্ন দেয়া আছে, টালি চিহ্নের মাধ্যমে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করলাম। হ্যাঁ, তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করার পর আমাদের যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেই গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখের জন্য আমার কি যেন লাগবে, আয়তলেখ অঙ্কন করার জন্য আমাকে এই যে গণসংখ্যা এবং এই যে শ্রেণী ব্যবধান এটা লাগবে। তাহলে এই x অক্ষ বরাবর কি আসবে, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, যেটা বয়স দেওয়া আছে। দেখো 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এইভাবে কিন্তু দেওয়া আছে x অক্ষ বরাবর। আবার y অক্ষ বরাবর দেখো আমাদের কি দেওয়া আছে, যে 0 থেকে 0, 1, 2, 3, 4 আপ টু 6 পর্যন্ত দেওয়া আছে। তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে, 1 থেকে 3 এর জন্য দেখো যে গণসংখ্যা কিন্তু 2 দেওয়া আছে। তাহলে y অক্ষ বরাবর যদি আমরা দেখি যে y অক্ষে 2,
1 থেকে 3 এই শ্রেণীর জন্য গণসংখ্যা আমাদের 2 দেওয়া আছে। আবার যখন 3 থেকে 5 তখন আমাদের গণসংখ্যা 1, তার মানে এই y অক্ষ বরাবর 1 এখানে আসবে। এবং 5 থেকে 7 যখন দেখছি তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4। তাহলে দেখো এখানে যদি ভালো করে খেয়াল করো, এটা কিন্তু 4 এর বরাবর আছে। হ্যাঁ, 4 এর বরাবর আছে। এবার সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে 6। 6 দেওয়া আছে সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি গণসংখ্যা আর শ্রেণী ব্যবধান, তাহলে টোটাল যদি আমরা মিলাই, প্রথমেই আমরা বলেছিলাম যে প্রশ্নে 20 জন শিশু, তাহলে আমরা গণসংখ্যা যদি মিলাই তাহলে কিন্তু আমরা 20 শিশু পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়তলেখ। এখন আয়তলেখ অঙ্কন করার জন্য আমার শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যাটা লাগবে। এই আয়তলেখ থেকে আমাকে মন্তব্য করতে বলেছে যে কোন শ্রেণীর বয়স এর শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ঠিক আছে, কোন শ্রেণীর বয়সের শিশুরা বেশি আক্রান্ত হয়েছে। তাহলে এখন যদি আমরা দেখি যে এখানে আয়তলেখ থেকে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা কোনটা, y অক্ষ বরাবর সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা আমরা দেখতে পারি 6। তাহলে আমাদের এই 6 কোন শ্রেণীতে পড়ছে, দেখো 7 থেকে 9। তাহলে যাদের বয়স 7 থেকে 9 বছর তারা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, এটাই হবে তোমার মন্তব্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু আমাদের এক সেট প্রশ্ন হতে পারে, এবং এক সেট প্রশ্নের মধ্যে আমাদের অবশ্যই গণসংখ্যা নিবেশন তৈরি করা থাকবে, এবং এই গণসংখ্যা নিবেশন থেকে বিভিন্ন চিত্র অঙ্কন তারা করতে বলবে। যেমন এখানে আয়তলেখ বলেছে। এখন যদি বলা হয় যে গণসংখ্যা বহুভুজ কিংবা গণসংখ্যা রেখা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে মধ্যবিন্দু বের করতে হবে। এখানে মধ্যবিন্দু দিয়ে তারপর আমাদের কি করতে হবে, যে বিন্দুগুলো গণসংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে এরকম একটা কি রেখা বের করতে হবে। তাহলে সেটা হবে আমাদের গণসংখ্যা বহুভুজ বা গণসংখ্যা রেখা। অথবা যদি অজীব রেখার কথা বলে তাহলে আমাদের কি করতে হবে, এইখানে মধ্যবিন্দু বের করার পর এইখানে ক্রমযোজিত কি বের করতে হবে, মধ্যবিন্দু লাগবে না, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কিন্তু শ্রেণীর উচ্চ সীমাটা আমরা নিব, যেমন 3, 5, 7, 9 এগুলো আমরা নিব উচ্চ সীমা। আর এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে কিসের জন্য, অজীব রেখার জন্য। তখন এই অজীব রেখাটা কি যাবে, ঠিক এরকম করে যাবে। হ্যাঁ, তাহলে আশা করি এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এই গণসংখ্যা নিবেশন সম্পর্কিত প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এখন আমরা আরেকটা নতুন পদ্ধতি দেখব লেখের। হ্যাঁ, শাখা ও পত্রক উপস্থাপন। এখন শাখা ও পত্রক উপস্থাপন দেখার জন্য শাখা এবং পত্রকের ক্ষেত্রে দেখো প্রথমে কি করতে হবে, আমরা শাখা পত্রক বলতে কি বোঝাচ্ছি, আমরা জানি যে গাছের পাতা থাকে, শাখা থাকে, হ্যাঁ, কাণ্ড থাকে, আর কি থাকে, ডাল থাকে। ঠিক ওই রকমই এখানে আমরা শাখা এবং পত্রক দুটি আলাদাভাবে সাজাবো। যখন আমাদের তথ্য সারি দেওয়া থাকে তখন সেটাকে আমরা কি সংখ্যায় প্রকাশ করি না, তথ্যগুলো আমরা সংখ্যায় নিয়ে আসি, সেই সংখ্যাগুলোকে আমরা শাখা পত্রকে কীভাবে উপস্থাপন করতে পারি। দেখো, ধারাবাহিকভাবে তথ্য সারির মানগুলোকে ক্রমান্বয়ে সাজানো হয় শাখা পত্রকের মতো। এখন শাখা পত্রক বলতে শাখা থাকবে আর পাতা থাকবে। হ্যাঁ, শাখার মধ্যে পাতা থাকবে। আমরা কিন্তু দেখি যে একটা শাখার মধ্যে অনেকগুলো পাতা থাকতে পারে। তাহলে সেইভাবেই আমাদের সাজাতে হবে। শাখা পত্রকের গঠন পদ্ধতি আমরা দেখি। প্রথম ধাপে দেখো যে কয় ধরনের সংখ্যা আমরা কিভাবে সাজাতে পারি। যে সাধারণ যে সংখ্যা, ধরো যদি 127 এখানে দেওয়া আছে, কিংবা হচ্ছে 50 কিংবা 70 কিংবা 55 এরকম যদি সংখ্যা দেওয়া থাকে,
সেই ক্ষেত্রে আমরা কি করব, সংখ্যা মানের প্রথম এক বা একাধিক অঙ্ক, তার মানে এখানে দেখো যে সংখ্যা মানের এক বা একাধিক। এখন এখানে যদি আমি বলি যে 12, এটা হচ্ছে একক দশক। আবার এখানে যদি আমি বলি 122, তাহলে একক দশক শতক। তাহলে এইখানে প্রথম শাখায় যখন দশক পর্যন্ত থাকবে তখন 1 এখানে বসবে, 2 এখানে বসবে। আবার যখন 122 হবে তখন এই 12টা শাখায় বসবে এবং 2টা হবে পত্রকে। তার মানে শেষ যে সংখ্যাটা সেটা আসবে আমাদের পত্রকে। ঠিক আছে, এখন দেখো এখানে বলা আছে তথ্য সারির যে কোনো সংখ্যা মানে প্রথম এক বা একাধিক অঙ্ক শাখা এবং শেষের অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হলো পত্র। যেমন মান যদি হয় 127, তাহলে কি হবে, এই যে 12টা শাখায় বসবে এবং 7টা শেষের অঙ্ক যেটা সেটা হবে পত্রকে। আবার যদি সেটা হয় দশমিকে, ধরো এখানে যদি ভগ্নাংশ হয় 1.27, তাহলে এই যে পয়েন্টের আগে যে আছে 1 সেটা শাখায় বসবে এবং পত্রকে যাবে 27। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে শাখার সাধারণত 5 এবং 25-এর মধ্যে রাখতে হবে, শাখার সংখ্যা 5 এবং 25-এর মধ্যে রাখতে হবে। দ্বিতীয় ধাপে আমরা কি করব, শাখাগুলোকে প্রথম কলামে মানের ক্রমান্বয়ে লেখা হয় যেন সর্বনিম্ন শাখা কলামের শীর্ষে এবং সর্বোচ্চ শাখা কলামের পাদদেশে হয়। তার মানে এখানে ধরো এরকম যদি শাখা হয়, এটা শাখা আর এটা পত্র। ঠিক আছে, তাহলে এটা শাখা এটা পত্র। আমার এখানে সংখ্যা দেওয়া আছে সাধারণত ধরো 12, এখানে 20, এখানে ধরো 50, কিংবা হচ্ছে এখানে 30, এরকম। তো এখানে শাখায় আমি প্রথমে ছোট থেকে সাজাচ্ছি, 2 দেওয়া, 20 এর 0 দেওয়া, 30 এর 0 দেওয়া, 50 এর 0 দেওয়া। ঠিক আছে, তাহলে সেটাই বলছে যে শাখা কলামের শীর্ষে এবং সর্বোচ্চ মান হচ্ছে 50, এটা কলামের পাদদেশে থাকবে। তার মানে এটা নিচের দিকে থাকবে আর ছোট সংখ্যাটা উপরের দিকে থাকবে। এবার আসো তৃতীয়তে বলেছে তথ্য সারির প্রতিটি মানের জন্য পত্রকে যথাযথ শাখাটির ডানে বরাবর লেখা হবে। তার মানে আমরা যে বলেছিলাম এখানে এইভাবে শাখা দেখাবো, শাখা পত্রক দেখাবো। শাখা পত্রকের ক্ষেত্রে দেখো এখানে কি ছিল, এই যে 1 এর শাখা এর পত্র কিন্তু এই শাখা বরাবর বসবে। 2 এটা শাখা এর পত্র কি 0, তাই না? তাহলে সেটা কিন্তু এই বরাবর বসবে, সেটাই এখানে বলা হয়েছে। প্রয়োজনে পত্রকগুলিকে বাম হতে ডান দিকে ক্রমান্বয়ে সাজাতে হবে। যেমন এখানে 12 দেওয়া আছে, এখানে যদি আরও দেওয়া থাকতো 15 কিংবা 17। ঠিক আছে, তাহলে এখানে ক্রমান্বয়ে সাজাতে হতো যে 5, 7। ঠিক আছে, এভাবে যাবে। এবার এখানে একটা অঙ্ক দেখো যে কিভাবে সাজাতে হয়। এখানে কতগুলো কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, কতগুলো সংখ্যা দেওয়া আছে এখানে। এটা আমরা শাখা এবং পত্রকে 1 নম্বর, দেখো শাখা এবং পত্রকে এটা আমরা উপস্থাপন করব। তাহলে শাখা পত্রকে উপস্থাপন করতে হলে আমাদের কি করতে হবে, যে এই যে সংখ্যাগুলো আছে সেটা সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে। দেখো 3-এর ঘরে 34, 34-এর মধ্যে কি কি আছে, 34 আছে, 36 আছে, 31 আছে। তাহলে সেটাই আমরা এখন সাজাবো। যখন 3-এর ঘরে যাবে তখন আমাদের কি করতে হবে, যে এখানে দেখো যে আমাদের
যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে আমরা সর্বনিম্ন মান দেওয়া আছে 31 এবং সর্বোচ্চ মান 81। তার মানে আমরা যদি 3, 4, 5, 6, 7, 8 আকারে সাজাই তাহলে দেখো শাখায় কি আসবে এবং পত্রকে কি আসবে। তাহলে শাখায় দেখো 3, এখানে কি আসছে 34 প্রথমে আছে, 34-এ তাহলে 3 শাখায় আসবে আর 4টা হচ্ছে পত্রকে যাবে। ঠিক এভাবে আমরা এখানে সাজিয়েছি। দেখো শাখা এবং পত্রক অনুযায়ী প্রথমের দিকে কিন্তু আমাদের কি দেওয়া আছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা 3, 4 এভাবে আসছে, তার মানে 3-এর ঘরে আর 4-এর ঘরে এভাবে আসছে। শেষে দেখো সর্বোচ্চ মান হচ্ছে তোমার 86। 86 হলে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 86টাকে আমরা সবার শেষে লিখব, তার পরবর্তীতে আমরা এই জিনিসটাকে আবার সাজিয়ে লিখব। দেখো নিচে কিন্তু আবার ঊর্ধ্বক্রম ও উচ্চক্রম অনুসারে সাজানো হয়েছে, দেখেছো? মানে আমাদের প্রথমে কিন্তু এখানে ছিল যে 4, 3, 1, 6 এরকম, তাহলে সেটা আমরা সাজিয়ে লিখেছি 1, 2, 3, 4 এভাবে। তারপর 0 আগে আসবে, তাহলে 0, 2, 2, 4, 6, 6 এগুলো। তাহলে এইভাবে আমরা সাজিয়ে লিখবো। তাহলে এটাই হচ্ছে আমার শাখা এবং পত্রকের জন্য। এইবার আমরা একটা ভিন্নধর্মী শাখা পত্রক দেখব। সেটা হচ্ছে দেখো এখানে যে সংখ্যা দেওয়া আছে 24 জনের। এতক্ষণ কিন্তু আমরা সরাসরি লিখেছি যে 12, 13 হলে। এখন একক সংখ্যা যদি হয়, একক সংখ্যা বলতে 10-এর নিচে, একক সংখ্যা যদি হয় 10-এর নিচে, সেটা কিভাবে লিখব? তখন আমাদের সর্বনিম্ন মান কত সেটা দেখতে হবে। দেখো সর্বনিম্ন মান কিন্তু আমার এখানে 6 দেওয়া আছে। 6 দেওয়া আছে। এই 6 এর সাথে দেখো 6, 6 দেওয়া আছে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করব, সর্বনিম্ন 5, 2 কিংবা 3 এরকম নেব। তাহলে এই 5-এর সাথে দেখো 5-এর সাথে যদি আমরা এই 5-এর সাথে যদি এখানে দেখো 1 যোগ করি তাহলে কত হয় 6। এই 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয় 8। তাহলে এই যে 5 এর সাথে দেখো এখানে 1 আর 3, এই যে 6, এই যে 8, ঠিক আছে? তাহলে যখন আমাদের একক সংখ্যা হবে একক ঘরের, তখন আমাদের ঠিক এভাবে করতে হবে, যোগ করে করে, ঠিক আছে? যোগ করে করে 5-এর সাথে 1 যোগ করলে 6 পাবো, 3 যোগ করলে আমরা কি পাবো 8 পাবো। আবার এখানে দেখো যে 10-এর সাথে 3 যোগ করলে 13 হবে। 10-এর সাথে 3 যোগ করলে 13 হবে, 2 যোগ করলে 12 হবে। তাহলে 5, 10, 15, 25 ঠিক এভাবে নিতে হবে। 5, 10, 15, 25, 20, 25 ঠিক এভাবে। সর্বোচ্চ মান দেওয়া আছে তোমার কত? সর্বোচ্চ মান দেওয়া আছে তোমার 28। তাহলে এই 25-এর সাথে 3 যোগ করলে আমরা কি পাবো 28 পাবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের শাখা এবং পত্রকে উপস্থাপন। এই শাখা পত্রক উপস্থাপন থেকে আমরা কি করতে পারি? এখন যদি আমি বলি যে কোন শাখায় সর্বোচ্চ সংখ্যক পত্র আছে, কিংবা কোন শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী আছে, গতি টাইপিং গতি দেওয়া আছে, কোন শাখায় সর্বনিম্ন গতি লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরনের মন্তব্য করতে পারি যে এখানে টাইপিং গতি দেওয়া আছে কিসে, ছাত্রছাত্রী টাইপিং গতি দেওয়া হলো। তাহলে এই নিচেরগুলোই বেশি সময় লাগে আমাদের, বেশি, তাই না? আর উপরেরগুলো হচ্ছে আমাদের কম সময় লাগে। তাহলে ম্যাক্সিমামেরই আমাদের বেশি সময় লাগে। ম্যাক্সিমামেরই কত লাগছে যে 15 থেকে 20 এর মধ্যে, মানে
এখানে ধরো তোমার 15-র সাথে 2 যোগ করলে 17, 18, 19, 20 এগুলোই বেশি, এরকমই বেশি সময় লাগছে, তাই না? বেশি সংখ্যক মানুষের কত সময় লাগে, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই যে 15 যে শ্রেণীটা আছে, 15-র সাথে কত কত দেওয়া আছে? 15, 17 এবং 18, এই সময়টাই বেশি লাগে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শাখা এবং পত্রক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, এখানে আর কোনো কিছুই বাকি নেই, আমরা মোটামুটি সবই পড়েছি। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।